চকবাজারে ওয়াহেদ ম্যানশনের দোতলায় রাসায়নিকের গুদাম থেকেই আগুনের সূত্রপাত, বলছে বুয়েট প্রতিনিধি দল। পুরান ঢাকার ঠিকানায় রাসায়নিক আমদানি বন্ধ করতে চায় এনবিআর। ইলেকট্রনিক বর্জ্যে দূষিত হচ্ছে মাটি ও পানি, ক্ষতিগ্রস্ত হচ্ছে গর্ভবতী নারী ও শিশুরা। ই বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা করার তাগিদ। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিদ্যুৎ কেন্দ্রের পরিশোধিত পানি বদলে দিচ্ছে কৃষকের ভাগ্য। সহজেই পানি পাওয়ায় উৎপাদন বাড়ার আশা। এবং যমুনার নাব্য সংকটে সিরাজগঞ্জের বাঘাবাড়ি বন্দরে পণ্যবাহী নৌযান চলাচল বিঘ্নিত, আর্থিক ক্ষতির মুখে আমদানিকারকরা। ড্রেজিংয়ের আশ্বাস কর্তৃপক্ষের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি কামরুল হাসান সবুজ। গাড়ির সিলিন্ডার থেকে নয়, চকবাজারের চুরিহাট্টায় ওয়াহেদ ম্যানশনের দ্বিতীয় তলার রাসায়নিকের গুদাম থেকেই আগুনের সূত্রপাত। গতকাল ঘটনাস্থল পরিদর্শন করে সময় সংবাদকে তথ্য জানান বুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ডক্টর MAA শওকত চৌধুরী। এদিকে মানবাধিকার কমিশনের তদন্ত দল ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, সব তথ্যপাত্র সংগ্রহ শেষে আগামী 30 দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়া হবে। চকবাজার ট্র্যাজেডির পর থেকেই চুরিহাট্টা আগুনের সূত্রপাত নিয়ে ওঠে নানা প্রশ্ন। সরকারের বেশ কয়েকটি সংস্থা জানায়, ওয়াহেদ ভবনের সামনে রাখা গাড়ির সিলিন্ডার বিস্ফোরণ থেকেই লাগে আগুন। কিন্তু এরপর গণমাধ্যমে আসা বেশ কয়েকটি সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, সিলিন্ডার থেকে নয়, ভবন থেকে আগুনের সূত্রপাত। মঙ্গলবার ওয়াহেদ ম্যানশন পরিদর্শন শেষে বুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ডক্টর MAA শওকত চৌধুরী সময় সংবাদকে জানান, সিলিন্ডার নয়, ওয়াহেদ ম্যানশনের দ্বিতীয় তলার বারান্দা থেকে আগুন লাগে। দোতলার বারান্দাতে দেখা যাচ্ছে যে একটা হলো ওয়ালটা পড়ে গেছে, আর একটা হলো ওখানে যে বিমটা, ওই বিমটাই সবচেয়ে বেশি ভেঙে পড়ে গেছে নিচে। এবং এটা যে একটা কেমিক্যাল ভ্যাপার এক্সপ্লোশন, এটা এই স্ট্রাকচারাল ড্যামেজগুলো থেকে দেখে বোঝা যায় এটা শিওর যে এটা কেমিক্যালের কারণে এক্সপ্লোশন হয়েছে। এদিকে মানবাধিকার কমিশনের 3 সদস্যের প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করে জানায়, ওয়াহেদ ম্যানশন ভবনটি সঠিকভাবে নির্মাণ করা হয়েছে কিনা এসব বিষয় সামনে রেখে তদন্ত চলছে। এটা কোনো উইলফুল নেগলিজেন্সি কিনা, নাকি এটা অনিচ্ছাকৃত অজ্ঞতাজনিত অবহেলা, নাকি এটা কোনো ন্যাচারাল ডিজাস্টার, না এটা আমরা বিন্দুমাত্র যেখানে সন্দেহ আছে সেটাও ভেবে দেখবো যে ইভেন কোনো স্যাবোটেজ কিনা। এদিকে ওয়াহেদ ম্যানশনে এখনো মিলছে রাসায়নিক কারখানার সন্ধান। ঘটনার 5 দিন পরও নিচতলা নতুন একটি রাসায়নিক কারখানার সন্ধান পাওয়া গেছে। আমাদের অনুসন্ধানের পরপর কিন্তু আন্ডারগ্রাউন্ডে যে কেমিক্যালের গোডাউনগুলো ছিল সেগুলো সরিয়ে নেওয়া হলেও এই জায়গাটির সন্ধান কিন্তু এখনো কেউ পায়নি, যার কারণে কিন্তু এই কেমিক্যালগুলো এখনো সরানো হয়নি। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, চকবাজার, ঢাকা। সরকার চাইলে পুরান ঢাকার ঠিকানা ব্যবহার করে রাসায়নিক আমদানি বন্ধ করতে পদক্ষেপ নেবে জাতীয় রাজস্ব বোর্ড NBR। গতকাল NBR সম্মেলন কক্ষে আয়োজিত এ বছরের বাণিজ্য মেলায় সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী 10 প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান অনুষ্ঠানে কথা বলেন NBR চেয়ারম্যান মোশাররফ হোসেন ভুইয়া। তিনি জানান, 2019 সালের বাণিজ্য মেলা থেকে মূল্য সংযোজন কর বা ভ্যাট বাবদ আদায় হয়েছে 7 কোটি 1 লাখ টাকা। গেল বছর বাণিজ্য মেলা থেকে আদায় হয়েছিল 5 কোটি 21 লাখ টাকা। মেলার পরিসর বাড়ালে রপ্তানি আদেশ ও রাজস্বের পরিমাণ দুটোই বাড়ত বলে জানান সভায় অংশ নেয়া ব্যবসায়ীরা। এ সময় নতুন ভ্যাট আইন বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে পরামর্শ দেন ব্যবসায়ী নেতারা। আমরা রাজস্ব বোর্ড থেকে কিন্তু একটা বিষয় করতে পারি, সেটি হলো যে সরকার যদি সিদ্ধান্ত নেয় যে পুরাতন ঢাকার কোনো ঠিকানায় কোনো ইম্পোর্ট হবে না, তাহলে কিন্তু সেটা আমরা কার্যকর করব। LC খোলা বন্ধ করতে হবে ব্যাংকের মাধ্যমে। আমরা সেটা সরকারের সাথে আলোচনাও করছি। পুরাতন ঢাকায় উঠবে সেরকম কোনো কেমিক্যাল আমরা যদি না দেই, তাহলে পরবর্তী পর্যায়ে ব্যবসায়ীরা বাধ্য হবে ঢাকার বাইরে যেতে। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে ছিনতাইয়ের চেষ্টা করা বিমানটি মামলার আলামত হিসেবে জব্দ করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট। গতকাল বিকেলে বিমানটি জব্দ করা হয়। একই সঙ্গে ঘটনায় জড়িত পলাশ আহমেদের পাসপোর্ট, নায়িকা শিমলার সঙ্গে বিবাহের কাবিননামা সহ বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
মঙ্গলবার মামলার তদন্তভার গ্রহণ করেই বিমানবন্দরে গিয়ে ময়ূরপঙ্খী নামের বিমানটি জব্দ করেন তদন্ত কর্মকর্তা কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক রাজেশ বড়ুয়া। এরপর বিমানটি বহনযোগ্য না হওয়ার পাশাপাশি সরকারি সম্পত্তি হওয়ায় রক্ষণাবেক্ষণের জন্য চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের ম্যানেজার উইং কমান্ডার সারওয়ার আলমের জিম্মায় দেন। বিমানটি বর্তমানে শাহ আমানত বিমানবন্দরের হ্যাঙ্গারে রাখা হয়েছে। পরবর্তীতে তদন্ত কর্মকর্তা বিমানটি পর্যবেক্ষণের পাশাপাশি ছিনতাই কাজে ব্যবহৃত খেলনা পিস্তল, বোমার ডামি, ছিনতাইকারী পলাশ আহমেদের পাসপোর্ট, নায়িকা শিমলার সাথে বিয়ের কাবিননামা, পরনের পোশাক সহ অন্তত 15 ধরনের আলামত জব্দ করেন। সোমবার এই ঘটনায় সিভিল এভিয়েশনের প্রযুক্তি সহকারী দেবব্রত সরকার বাদী হয়ে পতেঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন। বিশেষ ক্ষমতা এবং বিমান নিরাপত্তা আইনে দায়েরকৃত এই মামলায় নিহত পলাশ আহমেদের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়। এদিকে ময়নাতদন্ত শেষে নিহত পলাশ আহমেদের লাশ তার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জে দাফন করা হয়। তার বাবা চট্টগ্রাম এসে পলাশের লাশ শনাক্ত করেন। রোববার বিকেলে ঢাকা থেকে দুবাইয়ের উদ্দেশ্যে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইটটি ছিনতাইকারীর কবলে পড়ে। বিমানটি তখন চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে জরুরি অবতরণ করে। পরে রাতে কমান্ডো বাহিনীর 8 মিনিটের অভিযানে ছিনতাইকারী পলাশ আহমেদ নিহত হয়। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ই-বর্জ্য নামে পরিচিত নষ্ট ইলেকট্রনিক পণ্য দিনকে দিন পরিবেশ ও স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। এই বর্জ্য শুধু মাটি, পানি সহ সার্বিক পরিবেশেরই ক্ষতি করছে না, প্রাণঘাতী জটিল রোগ ও প্রতিবন্ধী শিশু জন্মেরও কারণ হয়ে দাঁড়াচ্ছে। সমীক্ষা বলছে, দেশে বছরে প্রায় 4.5 লাখ মেট্রিক টন এই বর্জ্য উৎপন্ন হলেও পুনরায় ব্যবহার উপযোগী করা হয় মাত্র 3%। তাই এর ক্ষতিকর প্রভাব থেকে বাঁচতে জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি ব্যবস্থাপনায় বিধিমালা প্রণয়নের তাগিদ স্বাস্থ্য বিশেষজ্ঞদের। হাজেরা শিউলির রিপোর্ট। প্রযুক্তির উৎকর্ষতার সঙ্গে বাড়ছে টেলিভিশন, ফ্রিজ, মোবাইল ও কম্পিউটার সহ নানা ধরনের ইলেকট্রনিক পণ্যের ব্যবহার, যেগুলো মেয়াদোত্তীর্ণ বা নষ্ট হলে কিছু ফেরিওয়ালা বা মেকানিকের দোকানে বিক্রি করা হলেও অধিকাংশ নষ্ট ইলেকট্রনিক পণ্যই ফেলে দেওয়া হয়। যদিও এগুলোর ভেতর রয়ে যায় মানব শরীর ও পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর ধাতব ও রাসায়নিক উপাদান। বুয়েট ও পরিবেশ অধিদপ্তরের সমীক্ষায় দেখা যায়, বছরে তৈরি হয় 4.5 লাখ টন ই-বর্জ্য। এর মধ্যে রিসাইকেল হয় মাত্র 13,000 টনেরও সামান্য কিছু বেশি। যখন ওয়েস্টের সঙ্গে যায় তখন ওইখানে অনেক রকম কেমিক্যাল রিয়াকশন হয়। অ্যাসিড যখন রিলিজ হয় তখন ওই যে লেড বলেন, ক্যাডমিয়াম বলেন, পানিতে চলে আসে। ওপেন বার্নিং যেটা হয় তার ফলে আপনার এয়ার পলিউশন যেটা সেই জায়গায় হচ্ছে। গবেষণায় পাওয়া যায়, বাতিল বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসের মধ্যে থাকে পারদ, সীসা, দস্তা, বেরিলিয়াম, ক্যাডমিয়াম, বিভিন্ন ধাতব ও রাসায়নিক উপাদান। এসব বিষাক্ত উপাদানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন গর্ভবতী নারী ও শিশুরা। লাং ডিজিজের সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে এগুলো ক্যান্সারজনিত সমস্যা, বিশেষ করে প্রেগন্যান্ট মাদারের থেকে যখন যাচ্ছে সেখানে জেনেটিক সমস্যাও দেখা দিতে পারছে। অটিজম one of the problem. অ্যাওয়ারনেস, তারপর হচ্ছে কালেকশন, থার্ড হচ্ছে যারা ই ওয়েস্ট কোম্পানিগুলো আছে তাদের ক্যাপাবিলিটি, সেখানে সরকার যেটা করতে ইনসেন্টিভাইজ করতে পারে। 2011 সালে পরিবেশ অধিদপ্তর ই-বর্জ্য বিধিমালা প্রণয়নের কাজ শুরু করলেও খসড়া হয় 2017-তে। এটি চূড়ান্ত পর্যায়ে আছে জানিয়ে প্রযুক্তিমন্ত্রী বলছেন, এ ব্যাপারে ইলেকট্রনিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকেও দায়িত্ব নিতে হবে। মনে করি আমাদের এখানে যারা কারখানা স্থাপন করছেন এই ধরনের ডিজিটাল ডিভাইস তৈরি করার জন্য, তাদের এখনই ভাবতে হবে যে যেই জিনিসটি বর্জ্যে পরিণত হবে সেটির ব্যবস্থাপনার ক্ষেত্রে কি ধরনের উদ্যোগ নেওয়া দরকার। পরিবেশ অধিদপ্তরের পরিচালিত সমীক্ষা অনুযায়ী 2020 সালে ই-বর্জ্যের পরিমাণ দাঁড়াবে 5.5 লাখ টনে। 2035-এ যা বেড়ে দাঁড়াবে 46 লাখ টনে। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। প্রায় 1600 মন মেয়াদ উত্তীর্ণ হিমায়িত মাছ মাংস সংরক্ষণের অপরাধে সেফ অ্যান্ড ফ্রেশ ফুড লিমিটেড নামে একটি হিমাগারকে 20 লাখ টাকা জরিমানা, অনাদায়ে 3 মাসের কারাদণ্ড দিয়েছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। গতকাল রাজধানীর তেজগাঁও এলাকার এই হিমাগারটিতে অভিযান চালানো হয়। আসন্ন রমজানকে সামনে রেখে এসব মেয়াদ উত্তীর্ণ মাছ মাংস বিভিন্ন রেস্টুরেন্টে বিক্রি করে বিপুল মুনাফা করার লক্ষ্য ছিল বলে জানায় র্যাবের ম্যাজিস্ট্রেট। দেশের নামি দামি রেস্টুরেন্টের চাহিদা মেটাতে গরু, মুরগি, ভেড়ার মাংস সহ নানা পদের সামুদ্রিক মাছ আমদানি করা হয় বিভিন্ন দেশ থেকে। প্রায় 1600 মন এসব হিমায়িত ভোগ্যপণ্যের সবগুলোরই মেয়াদ শেষ হয়েছে প্রায় 2 বছর আগে। রাজধানীর তেজগাঁওয়ে হিমাগারে অভিযান চালিয়ে এগুলো জব্দ করে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
মেয়াদোত্তীর্ণ খাবার রাখার অভিযোগে হিমাগারের মালিককে জরিমানা করার পাশাপাশি আমদানিকারক 4টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানালেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। এই যে মাংসগুলো রয়েছে যেগুলো 17 সালের অক্টোবর এবং নভেম্বর এক্সপায়ার হয়ে গেছে এবং এই মাংসের একটা বড় লট কিন্তু গত 1.5 বছর তারা বিক্রি করছে এবং এই মাংসগুলো কিন্তু আসন্ন রমজান উপলক্ষে তারা বিক্রি করার জন্য কিন্তু তারা এগুলি সংরক্ষণ করেছিল বলে আমরা জানতে পেরেছি। তার জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে। যারা এই অপরাধ করবেন তাদের বিরুদ্ধে আইনের কঠোরতম ব্যবস্থা আমরা গ্রহণ করব। মেয়াদোত্তীর্ণ খাবার আমদানি করার বিষয়ে জানতে চাইলে কোনো সদুত্তর মেলেনি আমদানিকারকদের কাছ থেকে। এটা অবশ্যই অন্যায়, আসলে ব্যাড লাক আমাদের এটা এখানে রয়ে গেছে, এটার জন্য আমরা আসলে সরি। এটা নর্মালি আসতেছে যাইতেছে, এটা অ্যাজ ইউজুয়াল সবসময় চলতেছে। ডেটটা তারা করে দেবে, যারা পার্টি যারা বিক্রি করবে তারা করে দেবে, তারা কখন দেবে তারা নিয়ে করে দেবে। আসছে রমজান পর্যন্ত ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাবারের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। মিরসরাইয়ে ভারতীয় অর্থনৈতিক অঞ্চলের জমি অধিগ্রহণ সহ চূড়ান্ত অনুমোদনের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভায় উঠেছে প্রায় 12,500 কোটি টাকার 14টি প্রকল্প। রাজধানীর শেরেবাংলা নগরে এনএসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে শুরু হয়েছে একনেকের 17তম সভা। সভায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে সংযুক্ত জনবলকে বিশেষ ভাতা প্রদানের বিষয়ে একটি প্রকল্প উপস্থাপন করা হলেও বাড়ছে না প্রকল্পের মোট ব্যয়। সভায় চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপিত হয়েছে প্রায় 3,500 কোটি টাকা ব্যয়ে বড়পুকুরিয়া বগুড়া কালিয়াকৈর 400 কেভি লাইন স্থাপন, প্রায় 1,500 কোটি টাকা ব্যয়ে বরিশাল পটুয়াখালী মহাসড়কে পায়রা নদীর ওপর পায়রা সেতু নির্মাণ। এছাড়াও অন্যান্য প্রকল্পের মধ্যে রয়েছে 747 কোটি টাকা ব্যয়ে মংলা বন্দর আধুনিকায়ন প্রকল্প। সকাল থেকে রাজধানীতে কখনো ভারী কখনো হালকা বৃষ্টিতে দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থী, চাকুরিজীবী সহ খেটে খাওয়া মানুষ। ইটকাঠ পাথরের শহরে সকাল থেকে চলাই বৃষ্টির ধারা প্রকৃতিপ্রেমীদের কাছে নৈসর্গিক সৌন্দর্য মনে হলেও ঘিঞ্জি ঢাকার সাধারণ মানুষের জন্য যেন বিড়ম্বনা। নগরের বিভিন্ন জায়গায় রাস্তায় এরই মধ্যে জমেছে পানি। শহর জুড়ে উন্নয়নের কাজের জন্য অল্প বৃষ্টিতেই সৃষ্টি করছে জলাবদ্ধতা আর যানজট। গণপরিবহনের অপর্যাপ্ততায় বাধ্য হয়ে পথে নানা মানুষের ভোগান্তি উঠেছে চরমে। কাজে যাইতে পারছি না, এখন গেলে তো লিভার আসেনি, বালু ভিজে গেছে। এক্সাম শুরু হয়ে গেছে, এখন এই যে বৃষ্টির কারণে কাজে যেতে পারতেছি না। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পলাশ অ্যাগ্রো ইরিগেশন প্রকল্পের মাধ্যমে বিদ্যুৎ কেন্দ্রের পরিশোধিত পানি বদলে দিয়েছে কৃষকের ভাগ্য। সহজে ও নামমাত্র মূল্যে পানি পাওয়ায় কৃষিজাত পণ্যের উৎপাদন বাড়বে বলে আশা কৃষকের। এই অবস্থায় প্রকল্পটির পরিধি আরও বাড়ানোর উদ্যোগ নিয়েছেন সংশ্লিষ্টরা। জুয়েলুর রহমানের ছবি ও উজ্জ্বল চক্রবর্তীর তথ্য নিয়ে রিপোর্ট। শুষ্ক মৌসুমে কৃষিজাত পণ্যের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ ও নরসিংদীর ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রে পরিশোধিত পানি বিকল্প পন্থায় আশুগঞ্জ পলাশ অ্যাগ্রো ইরিগেশন প্রকল্পের অধীনে খালে ছাড়া হয়। অসময়ে শুকিয়ে যাওয়া খরা মাটির জমিতে কম খরচে পানি পেয়ে খুশি কৃষক। তারা জানান, জমি উর্বরতার সুযোগ সৃষ্টি হয় ফসলের উৎপাদন বাড়বে। 10-12 মন ধান হইতো, এখানে আল্লাহ দিলে আমরা 50 মন 60 মন 65 মন ধান হওয়া। আমরা খুব উপকৃত এবং আমরা এই পানি দিয়ে আমাদের জীবন অনেক উপার্জন হয়েছে। এদিকে কৃষকরা অভিযোগ করেন, আশুগঞ্জ পলাশ অ্যাগ্রো ইরিগেশন প্রকল্পের খালের বিভিন্ন অংশে বয়লারের ছাই ফেলে খালটি ভরাট করা হয়েছে। তাই দ্রুত খালের আবর্জনা অপসারণের দাবি তাদের। সহল বাগল দিয়া এটা যে ভরাট করে লাইছে, এই জন্য আমরা পানি পাইতে দেরি হয়ে গেছে। ভালো করে পরিষ্কার করলে সম্মত পানি আইব, পানি আইলে আমরা কৃষক লাভবান। আশুগঞ্জ পলাশ অ্যাগ্রো ইরিগেশন প্রকল্পের অধীনে ব্রাহ্মণবাড়িয়া এবং নরসিংদী জেলার 7টি উপজেলার 22,000 হেক্টর জমি সেচের আওতাধীন। আর নামমাত্র মূল্যে সেচের সুবিধা পাচ্ছে কৃষক। ডাইভার্ট করে পানিটা আমাদের আশুগঞ্জ অংশে, আশুগঞ্জ সরাইল বামুরিয়া অংশে আমরা পানিটা দিচ্ছি। লিফটিং পদ্ধতি মাত্র 200 টাকা একরের জমি কৃষকরা সেচ দিতে পারছে, আর গ্র্যাভিটি পদ্ধতি 400 টাকা একরে সেচ দিতে পারতেছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক জানান, প্রকল্পের পরিধি বৃদ্ধি সহ খালের ছাই আবর্জনা অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা এগুলো তালিকা করেছি এবং আশুগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার ধানমিল মালিকদের নোটিশ দিয়েছে এবং খুব শীঘ্রই তারা সেগুলি নিজ দায়িত্বে অপসারণ করবেন, এটা প্রতিশ্রুতি দিয়েছেন। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের অধীনে 1942 সালে যাত্রা শুরু করে আশুগঞ্জ পলাশ অ্যাগ্রো ইরিগেশন প্রকল্প। বর্তমানে এই প্রকল্পের আওতায় 50,000 কৃষক সেচ সুবিধা পাচ্ছেন। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া।
যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে নাব্য সংকট দেখা দেয় উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ নৌবন্দর সিরাজগঞ্জের বাঘাবাড়িতে পণ্যবাহী নৌযান চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। চলাচলকারী জাহাজগুলোকে ধারণ ক্ষমতার অর্ধেক মালামাল নিয়ে বাঘাবাড়ি দৌলতদিয়া নৌ রুটে যাতায়াত করতে হচ্ছে। এতে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন পণ্য আমদানিকারকরা। রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন। দেশের উত্তরাঞ্চলে জ্বালানি তেল, সার, কয়লা, সিমেন্ট সহ বিভিন্ন মালামাল বাঘাবাড়ি নৌবন্দর দিয়ে আমদানি করা হয়। স্বাভাবিকভাবে এসব পণ্যবাহী জাহাজ চলাচলের জন্য নদীতে 10 ফুট পানির গভীরতা প্রয়োজন। কিন্তু বাঘাবাড়ি থেকে দৌলতদিয়া পর্যন্ত 45 কিলোমিটার নৌপথের অন্তত 10টি পয়েন্টে পানির গভীরতা কমে 7 থেকে 8 ফুটে দাঁড়িয়েছে। সরু হয়ে গেছে নৌ চ্যানেল। ফলে এসব চ্যানেলে প্রায়ই আটকা পড়ছে বন্দরমুখী জাহাজগুলো। তাই অনেকটা বাধ্য হয়ে এসব জাহাজ থেকে পণ্যের অর্ধেক খালাস করে ছোট ছোট নৌকায় করে বন্দরে আনা হচ্ছে। এতে ব্যবসায়ীদের অতিরিক্ত ব্যয়ের পাশাপাশি নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় লাগছে। এ অবস্থায় সংশ্লিষ্টরা দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। পানি আছে 4-5 হাত আমাদের জাহাজ ঠেকে যাইতেছে, জাহাজ বাইরে যাইতেছে, যার কারণে আমাদের খরচ বেশি হয়। এই মৌসুমে যদি নদীটা ড্রেজিং করা থাকতো তাহলে আর এই জাহাজ আসতে লেট হইতো না। 20,000-25,000 বস্তা আনতাম, এটা তো এখন আনা যায় 10,000-12,000 বস্তা। কোম্পানির মালিকের একই যাচ্ছে। নদীর নাব্যতা ঠিক করে দিতে, যাতে আমরা পুরো লোড টানতে পারি। ড্রেজিং এর মাধ্যমে নদীর নাব্য ফিরিয়ে আনার দাবি জেলার এই ব্যবসায়ী নেতারও। নৌবন্দর কর্তৃপক্ষের কাছে জোর দাবি থাকবে ড্রেজিং এর মাধ্যমে এই নদীর স্বাভাবিক গতিপথ চালু রাখা এবং জাহাজকে কুলে ভেড়ানোর ব্যবস্থা করা। বাঘাবাড়ি বন্দরকে সচল করতে দ্রুত ড্রেজিং প্রকল্প গ্রহণের আশ্বাস দিলেন বন্দরের এই কর্মকর্তা। ড্রেজিং কর্মকাণ্ড চালাচ্ছি এবং ড্রেজার ওখানে সবসময় মোতায়েন করা আছে। প্রয়োজন অনুযায়ী কেটে চ্যানেল প্রস্তুত করে জাহাজ চলাচলের ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাঘাবাড়ি বন্দর থেকে প্রতিদিন 27 লাখ লিটার জ্বালানি তেল ও হাজার হাজার বস্তা রাসায়নিক সার উত্তরাঞ্চলে 16টি জেলায় সরবরাহ করা হয়। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। রাজশাহীতে অর্থের বিনিময়ে আশ্রয়ণ প্রকল্পের ঘর পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে প্রভাবশালী ও জনপ্রতিনিধিদের বিরুদ্ধে। সরেজমিনে ঘুরে এমন অভিযোগের সত্যতাও পাওয়া গেছে। হতদরিদ্রদের জন্য নেয়া এই প্রকল্পে কোনো অনিয়মের অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন জেলা প্রশাসক। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে সাইফুর রহমান রকির রিপোর্ট। 2017-18 অর্থ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণ 2 প্রকল্পের আওতায় একখণ্ড জমি আছে এমন হতদরিদ্র মানুষদের পুনর্বাসনের লক্ষ্যে নিজ জমিতে গৃহ নির্মাণ কর্মসূচি হাতে নেয় সরকার। এরই ধারাবাহিকতায় রাজশাহীর বাগমারা, মোহনপুর পবাসহ 9টি উপজেলায় 2171টি ঘর নির্মাণ করা হয়। 1 লাখ টাকা ব্যয়ে নির্মিত প্রতিটি ঘরের তালিকা করে পর্যায়ক্রমে তা বিতরণ করা হয়। তবে প্রভাবশালী ও স্থানীয় জনপ্রতিনিধিরা নিকটাত্মীয় ও অর্থের বিনিময়ে আশ্রয়ণ প্রকল্পের এই ঘর পাইয়ে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে মাসের পর মাস ঘরগুলো ফাঁকা, কেউ গুদাম ঘর, কেউ আবার তালাবদ্ধ অবস্থায় ফেলে রেখেছেন। এ অবস্থায় ক্ষুব্ধ গ্রামের সুবিধাবঞ্চিত অসহায় মানুষেরা। ঘর আইছে, ওদিকে মনে করে 2-3 জন ঘর দেয়া দিছে, কিন্তু আমার ঘর দেয়নি। যারা রাজনীতি দলের সাথে জড়িত আছে তারা টাকা পয়সা নিয়ে প্রভাবশালী এরাই যে এই ঘরগুলো পাচ্ছে। গরিবের লাগে জিনিসগুলো দিছে, এই জিনিসগুলো কেন টাকা দেয় এভাবে অন্যজনের কাছে দিবে? অবশ্য এমন অভিযোগের সত্যতা পাওয়া গেলেও নানা টালবাহানা প্রভাবশালী ও স্থানীয় জনপ্রতিনিধিদের কণ্ঠে। আমরা মেম্বার চেয়ারম্যানের তালিকা দিয়েছি, এগুলো কোনো রেজাল্ট হয় না। ইউনো সাহেবের মাধ্যমে ইউনো সাহেব করেছে, এখানে উপজেলা চেয়ারম্যানদের কোনো সম্পৃক্ত নয়। তবে এই প্রকল্পে কোনো অনিয়মের অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানান জেলা প্রশাসক। কেউ স্বজনপ্রীতি করেছে অথবা কেউ ঘরবাড়ি আছে তাদেরকে যদি কেউ তৈরি করে দেয়, এই ধরনের কোনো অভিযোগ আসলে সাথে সাথে আমরা তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব। সংশ্লিষ্টরা জানান বাগমারায় 366, পবায় 250, পুঠিয়ায় 305টি, চারঘাটে 48, দুর্গাপুরে 126টি, বাঘায় 408টি, তানোরে 127টি, মোহনপুরে 494টি এবং গোদাগাড়িতে 8টি ঘর বরাদ্দ দেওয়া হয়েছে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। বিশ্ব উন্নয়ন রিপোর্ট 2018 প্রকাশ করছে বিশ্ব ব্যাংক। রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে উপলক্ষে সেমিনারের আয়োজন করা হয়েছে। সেখানে আছেন আমাদের রিপোর্টার ইমতিয়াজ আহমেদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে।
হোটেল লা মেরিডিয়ানে বিশ্ব ব্যাংকের আয়োজনে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন শীর্ষক একটি সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে। তারা মূলত একটি রিপোর্ট প্রকাশ করছে এখানে 2018 সালকে প্রেক্ষাপট ধরে। তারা এখানে যেমনটা বলছে যে বাংলাদেশ শিক্ষা ব্যবস্থা বিশেষ করে প্রাইমারি শিক্ষা ব্যবস্থায় যথেষ্ট উন্নতি সাধন করেছে, তবে শিক্ষার মান নিয়ে কিন্তু তারা একটি প্রশ্ন তুলেছে। অর্থাৎ প্রাইমারি শিক্ষা ব্যবস্থায় যে গুণগত মান দেওয়া হচ্ছে কিংবা আসলে যে গুণগত মান এখান থেকে শিক্ষা নিচ্ছেন সেটা আসলে যথেষ্ট উন্নতি নয়। অর্থাৎ তারা এখানে পুয়ার কোয়ালিটির কথা বলেছেন। অর্থাৎ শিক্ষা ব্যবস্থার কিংবা শিক্ষার মান নিয়ে তারা আসলে মোটেই সন্তুষ্ট নয়, এমনটা কিন্তু বিশ্ব ব্যাংকের রিপোর্ট অনুযায়ী এখানে আসলে প্রকাশ করা হচ্ছে। একই সঙ্গে কিন্তু আরো বলা হচ্ছে যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আসলে অতিরিক্ত কিছু সময় ব্যয় হয়ে যাচ্ছে, যেটা আসলে শিক্ষার্থীদের অনেক ক্ষেত্রে ঝরে পড়ার কারণ হিসেবেও তারা উল্লেখ করেছেন। তবে আরেকটি বিষয় কিন্তু তারা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার উন্নতির কথাই বলেছেন, সেটা হলো জেন্ডার ইকুয়ালিটি, অর্থাৎ যে লিঙ্গভিত্তিক যে সমতা, সেখানে কিন্তু বাংলাদেশ যথেষ্ট উন্নতি করেছে। শিক্ষা ব্যবস্থায় ছেলেদের তুলনায় মেয়েরা অনেকটা এগিয়ে আছে প্রাইমারি শিক্ষা ব্যবস্থায়, এমনটা কিন্তু বিশ্ব ব্যাংকের রিপোর্টে উঠে এসেছে। তবে যেহেতু গুণগত মানের ব্যাপারে তারা কিছুটা প্রশ্ন তুলেছেন, এর জন্য জব পাওয়ার ক্ষেত্রে কিংবা চাকরি প্রাপ্তির ক্ষেত্রেও কিন্তু বাংলাদেশের যারা শিক্ষা গ্রহণ করছে তারা কিছুটা পিছিয়ে রয়েছে। অর্থাৎ শিক্ষা গ্রহণ করার পরে চাকরি পাওয়ার ক্ষেত্রে কিন্তু আসলে খুব বেশি এগিয়ে যাচ্ছে না। এই জায়গাটা থেকে তারা কিছু পরামর্শ প্রদান করেছে। অর্থাৎ যে সংবাদ সম্মেলন চলছে সেখানে এরই মধ্যে বিশ্ব ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ কথা বলেছেন। তিনি কিছুটা পরামর্শ এখানে দিয়েছেন যে শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য কিন্তু শিক্ষা ব্যবস্থায় বিনিয়োগ বাড়ানো জরুরি, এমনটা কিন্তু তারা বলছেন। এবং শিক্ষার গুণগত মানের ক্ষেত্রে অর্থাৎ এশিয়ার যে অন্যান্য আরও কিছু দেশ রয়েছে সেই দেশ থেকে আসলে কিছুটা মডেল গ্রহণ করে বাংলাদেশ শিক্ষা ব্যবস্থার গুণগত মান উন্নত করা যেতে পারে, এমনটা কিন্তু তারা বলেছেন। তবে যেহেতু প্রাইমারি শিক্ষায় আসলে একটি শিক্ষা ব্যবস্থার প্রথম স্তর, তাই এখানেই সবচেয়ে বেশি বিনিয়োগ জরুরি বলে কিন্তু বিশ্ব ব্যাংকের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়েছে। তবে আরেকটি বিষয়, এখন আসলে সেমিনার কিংবা আমরা যে সংবাদ সম্মেলন যাই বলি না কেন সেটা কিন্তু এখনো চলছে এবং এখানে যে প্রধান অতিথি হিসেবে আজকে রয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, তিনি এখন এসে পৌঁছেননি। তবে তিনি আসার পরে আসলে এই বিশ্ব ব্যাংকের রিপোর্টের ব্যাপারে বাংলাদেশ কি ভাবছে কিংবা তাদের যে পরামর্শগুলো দিয়েছে সেক্ষেত্রে বাংলাদেশ কতটুকু গ্রহণ করবে কিংবা বাংলাদেশ এই বিষয়ে কি রিয়াকশন দিবে সেটা আসলে আমরা আরো পরে জানতে পারবো। তো মোটামুটি এখন পর্যন্ত সংবাদ সম্মেলন চলছে, রিপোর্ট প্রকাশ হয়ে গেছে। এখন বিভিন্ন যে যারা বিশেষজ্ঞ রয়েছেন তারা মতামত দিচ্ছেন। আরো তথ্য জানার পরে আমরা এই বিষয়ে আরো কিছু জানাতে পারবো। সবুজ। বিশ্ব উন্নয়ন রিপোর্ট 2018 প্রকাশ করছে বিশ্ব ব্যাংক। রাজধানীর হোটেল লা মেরিডিয়ান থেকে রিপোর্টের বিভিন্ন উল্লেখযোগ্য দিক সম্পর্কে জানাচ্ছিলেন রিপোর্টার ইমতিয়াজ আহমেদ। গেল 10 বছরে দেশের অগ্রগতি যথেষ্ট সন্তোষজনক, তাই চলমান অর্থনৈতিক কৌশল সঠিক বলে মনে করেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। গতকাল জাতিসংঘের বিভিন্ন সহযোগী সংগঠনের প্রতিনিধিরা পরিকল্পনা মন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে গেলে কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, বাংলাদেশ বিদেশি বিনিয়োগ পেতে আগ্রহী, তবে তা যে কোনো মূল্যে নয়। পরিকল্পনা মন্ত্রী বলেন, কারো পরামর্শে নয়, বাংলাদেশের নিজস্ব কৌশল এবং বাস্তবতার নিরিখেই দেশ চলবে। দেশের চরম দারিদ্র্যসীমার মধ্যে থাকা জনগোষ্ঠীকে উন্নয়নের ধারায় নিয়ে আসতে গ্রামীণ অর্থনীতিতে বিনিয়োগ বাড়ানো হবে বলেও জানান মন্ত্রী। এ সময় বাংলাদেশের স্বাস্থ্য, শিক্ষা সহ বিভিন্ন খাতে চলমান প্রকল্পের অগ্রগতির বিষয়ে জানতে চান বিদেশি বিভিন্ন দাতা সংস্থার প্রতিনিধিরা। আমরা গত 10 বছরে মোটামুটি ভালো অর্জন করেছি, সুতরাং আমরা বিশ্বাস করি আমাদের কৌশল ভালো। আমরা এই মুহূর্তে কৌশল পরিবর্তন করব না, এই কৌশলেই আমরা প্রবৃদ্ধি অর্জনের দিকে যাব। এর ফলে আমাদের দারিদ্র্য দূর হবে। আমরা আমাদের স্বকীয়তা, নিজস্ব কৌশল, নিজস্ব বাস্তবতা আমাদের মাঠে যেগুলো আছে আমাদের মানুষের, সেইগুলোকে স্বীকার করে সেগুলোকে ধরে নিয়ে আমরা কাজ করব। অর্থনৈতিক সম্পর্ক দিয়ে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রকে বাংলাদেশের বন্ধু রাষ্ট্রে পরিণত করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। গতকাল রাজধানীর হোটেল সোনারগাঁওতে প্রবাসে থাকা বাংলাদেশি প্রকৌশলীদের প্রথম সম্মেলনের দ্বিতীয় সেশনে এই কথা বলেন তিনি। দেশের ধনী দরিদ্র বৈষম্য কমেছে উল্লেখ করে তিনি বলেন, প্রবাসীরা দেশে বিনিয়োগ করলে বিশেষ সুবিধা দেবে সরকার। সেমিনারে বক্তারা বলেন, অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে পারলে চতুর্থ শিল্প বিপ্লবে বিশ্বের সামনে থেকে নেতৃত্ব দেবে বাংলাদেশ। এজন্য বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করার আহ্বান জানান ব্যবসায়ীরা। আমরা যখন 16 কোটি মানুষকে ক্রেতায় পরিণত করতে পারবো, তখন এই রাষ্ট্রগুলোই বাংলাদেশের সাথে ব্যবসা করার জন্য লাইন ধরে দাঁড়িয়ে থাকবে একসময়। বড় বড় প্রকল্পে এখন ইউরোপিয়ান, আমেরিকান বা ওয়েস্টার্ন কান্ট্রিগুলি আগ্রহী হচ্ছে বাংলাদেশের সাথে। সকল রাষ্ট্রকে
আমরা মোটামুটি বন্ধুত্বের পর্যায়ে নিয়ে আসতে সক্ষম হয়েছি। বাংলাদেশের অর্থনীতির সাথে আপনাদের ভবিষ্যৎ এবং আমাদের ভবিষ্যৎ একাকার করে সামনের দিন আমরা কাজ করতে চাই। এই জন্য যা যা সহযোগিতা করার প্রয়োজন আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে করব। শুধু প্রযুক্তি দিয়ে পোশাক খাতের সমস্যা সমাধান সম্ভব নয়, বরং প্রযুক্তির সহায়তায় এর উপযুক্ত চর্চাই পারে পোশাক শিল্পের সুফল বয়ে আনতে। গতকাল রাজধানীর একটি হোটেলে আয়োজিত অ্যাপারেল টেক আপ সেমিনারে এসব কথা বলেন আলোচকরা। সেমিনারে বাংলাদেশের পোশাক ও জুতা শিল্পে প্রযুক্তির ব্যবহার নিয়ে আলোচনা করা হয়। কোটস গ্লোবাল সার্ভিসেস এর আয়োজনে অনুষ্ঠানে অংশ নেন পোশাক শিল্পের বিভিন্ন ব্র্যান্ড, প্রযুক্তি সরবরাহকারী এবং উৎপাদনের সাথে জড়িত প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। সেমিনারের আলোচনায় বলা হয় 2019 সালের জন্য ডিজাইন মান উন্নয়ন, প্রযুক্তি ও নতুনত্বের লক্ষ্য নিয়ে পোশাক শিল্পের কাজ করা উচিত। ঢাকার পর 28 ফেব্রুয়ারি চট্টগ্রামে অনুষ্ঠিত হবে অ্যাপারেল টেক আপ 2019। ইউরোশিয়ার দেশগুলোতে কৃষি ও কৃষিজাত পণ্যের রপ্তানি বাধা দূর করার লক্ষ্যে আগামী মার্চে বাণিজ্য চুক্তি স্বাক্ষর করবে বাংলাদেশ। গতকাল সচিবালয়ে ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে এ মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। মন্ত্রী জানান, ইতোপূর্বে রাশিয়ায় রপ্তানিকৃত আলুর গুণগত মান খারাপ হওয়ায় সমালোচিত হয় বাংলাদেশ। নতুন চুক্তি অনুযায়ী পণ্য রপ্তানির আগে বাংলাদেশেই আধুনিক ল্যাবরেটরিতে পরীক্ষা নিরীক্ষা করা হবে বলেও ইউরেশিয়াকে আশ্বস্ত করেন বাণিজ্যমন্ত্রী। পরে সফররত নেদারল্যান্ডসের বাণিজ্য সম্প্রসারণ বিষয়ক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন বাণিজ্যমন্ত্রী। আমাদের একটা এগ্রিমেন্ট হওয়ার কথা, যেটা আমরা ঠিক করেছি মার্চ মাসের মধ্যে হয়ে যাবে। আমাদের মার্কেটটা ওপেন হবে ওদের এক্সপোর্ট করার জন্য। একবার পটেটো পাঠানো হয়েছিল, কিন্তু সেই চালুতে সমস্যা ছিল আমাদের, যার জন্য তারা বন্ধ করে নিয়েছে। বাট ইভেন মিস্টার আলেকজান্ডার সাজেস্টিং মি যে ইউ ক্যান স্টার্ট ডুইং দিস থিং। তার একটা আছে যে যা পাঠাবা তোমরা সেটা আগে এখানে পরীক্ষা নিরীক্ষা করে ওকে হলে পরে ওরা বলে যে আমরা পটেটো ক্যান বি এ গুড আইটেম টু ইম্পোর্ট ইন রাশিয়া। সময়ের সঙ্গে হারিয়ে যেতে বসা নকশি কাঁথা শিল্প আবার জেগে উঠেছে জয়পুরহাট জেলা জুড়ে। এই শিল্পের বাণিজ্যিক প্রসারে দরিদ্র এই অঞ্চলের গ্রামীণ অর্থনীতির চিত্র অনেকটাই পাল্টে গেছে, কিন্তু বিপণন সমস্যা এবং পুঁজির অভাবে প্রসার ঘটাতে পারছেন না তারা। নারীদের স্বাবলম্বী করার এই প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছে মহিলা বিষয়ক অধিদপ্তর। জয়পুরহাট প্রতিনিধি শাহিদুল ইসলাম সবুজের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। জয়পুরহাটের খেতলাল উপজেলার আলমপুর গ্রামের নারী উদ্যোক্তা জোবেদা আক্তার নিজ গ্রামসহ আশপাশের বিভিন্ন এলাকার নারীদের নিয়ে গড়ে তোলেন নকশি কাঁথা তৈরির সংগঠন স্বদেশপ্রীতি, যেখানে শতাধিক বেকার নারীদের নিয়ে নকশি কাঁথার কাজ শুরু করেন নিজ বাড়িতেই। কাজের অবসরে এই কাঁথা তৈরিতে গ্রামের নারীরা তার কাছে ছুটে আসেন কাজ শিখতে। জোবেদা আক্তারের সহযোগিতায় এই গ্রামের নারীরা অনেকটাই স্বাবলম্বীর পথে হাঁটছেন। নিজেদের তৈরি করা বাহারি সব ডিজাইনের এসব নকশি কাঁথা তারা দেশের বিভিন্ন জেলায় পাঠিয়ে বাড়তি আয় করছেন। ছেলে মেয়েদেরকে লেখাপড়ার পাশাপাশি এবং সংসারে যাবতীয় কাজকর্ম করে আমরা নকশি কাঁথা সেলাই করে স্বাবলম্ব হয়েছি। একটু অভাব ছিল সংসারে, আমরা এই খেতা সেলাই করে কিছু পয়সা রোজগার করে আমরা চলতে ফিরতে পারি। বিপণন সমস্যা নিরসন সহ সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এ পেশার মাধ্যমে নারীদের স্বাবলম্বী করা সম্ভব বলছেন এই উদ্যোক্তা। ছোট্ট একটা সংগঠন করে সেখানে তাদেরকে বিনামূল্যে নকশি কাঁথার প্রশিক্ষণ দেই এবং এই সেলাইয়ের কাজগুলি সম্পূর্ণ হলে কাঁথাগুলি আমরা বাজারজাত করি। সেখান থেকে যে প্রফিট পাই তাতে আমরা সচ্ছলভাবে চলতে পারি। আর এটাই আমার ইচ্ছা যে তারা একটু সচ্ছল হোক। তবে নারীদের স্বাবলম্বী করার এই প্রচেষ্টাকে স্বাগত জানিয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের এই কর্মকর্তা। উপপরিচালক কার্যালয়ের মহিলা বিষয়ক অধিদপ্তর এবং উপজেলায় যোগাযোগ করেছে এবং তাদের যে সংস্থাটা আছে সেটা এই অধিদপ্তর থেকে রেজিস্ট্রি করা হবে এবং তাদের যে নারীরা আছে তাদেরকে আমরা আমাদের দপ্তর থেকে প্রশিক্ষণ দিব। জেলায় বর্তমানে এ পেশায় প্রায় শতাধিক নারী জড়িত রয়েছেন, যাদের প্রত্যেকের বার্ষিক আয় প্রায় 36,000 টাকা। সময় সংবাদ, জয়পুরহাট। এবার জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন পরিস্থিতির খবর। চলে যাচ্ছে ডিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে। প্রথমেই দেখে নেব সূচকের অবস্থান। এই মুহূর্তে 3টি সূচকই নিম্নমুখী প্রবণতার মধ্যে দিয়ে লেনদেন হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। সার্বিক সূচক ডিএসসি এক্স ইন্ডেক্স অবস্থান করছে 5,716 পয়েন্টের কিছুটা বেশি এবং কমেছে এখন পর্যন্ত 22.14 পয়েন্ট। শরিয়ার সূচক এই মুহূর্তে অবস্থান করছে 1,312 পয়েন্ট এবং এখন পর্যন্ত কমেছে প্রায় 7 পয়েন্টের কাছাকাছি এবং বাছাই সূচক ডিএস30 ইন্ডেক্স এই মুহূর্তে অবস্থান করছে 1,999 পয়েন্ট এবং কমেছে প্রায়
15 পয়েন্টের কাছাকাছি। এখন পর্যন্ত টাকার অঙ্কে লেনদেন হয়েছে 157 কোটি টাকার মতো শেয়ার এবং এখন পর্যন্ত লেনদেনকৃত শেয়ারের মধ্যে দাম বেড়েছে 118টি কোম্পানির, দাম কমেছে 138টি কোম্পানির এবং দাম অপরিবর্তিত আছে 60টি কোম্পানির শেয়ারের। দেখে নেব টপ 20 তালিকায় কোন প্রতিষ্ঠানের অবস্থান কত এবং সেই প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হচ্ছে কত টাকা দরে। তালিকার প্রথমেই রয়েছে ফরচুন সুজ। এই কোম্পানির প্রতিটি শেয়ার এই মুহূর্তে লেনদেন হচ্ছে 38 টাকা 60 পয়সা এবং সর্বোচ্চ দর উঠেছিল 38 টাকা 90 পয়সা পর্যন্ত। তালিকার দ্বিতীয় নম্বরে রয়েছে মুন্নু সিরামিক। এই কোম্পানির প্রতিটি শেয়ার এই মুহূর্তে লেনদেন হচ্ছে 394 টাকা এবং সর্বোচ্চ দর উঠেছিল 394 টাকা 80 পয়সা পর্যন্ত। তালিকার তৃতীয় নম্বরে রয়েছে মেঘনা পেট্রোলিয়াম। এই কোম্পানির প্রতিটি শেয়ার এই মুহূর্তে লেনদেন হচ্ছে 236 টাকা 70 পয়সা দরে এবং সর্বোচ্চ দর উঠেছিল 237 টাকা 90 পয়সা দর পর্যন্ত। তালিকার চতুর্থ নম্বরে রয়েছে খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড। এই কোম্পানির প্রতিটি শেয়ার এই মুহূর্তে লেনদেন হচ্ছে 66 টাকা 10 পয়সায় এবং সর্বোচ্চ দর উঠেছিল 66 টাকা 20 পয়সা পর্যন্ত। তালিকার পঞ্চম নম্বরে রয়েছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। এই কোম্পানির প্রতিটি শেয়ার এই মুহূর্তে লেনদেন হচ্ছে 408 টাকা এবং সর্বোচ্চ দর উঠেছিল 409 টাকা 90 পয়সা পর্যন্ত। তালিকার ষষ্ঠ নম্বরে রয়েছে লেগাসি ফুটওয়্যার। এই কোম্পানির প্রতিটি শেয়ার এই মুহূর্তে লেনদেন হচ্ছে 175 টাকা 80 পয়সা দরে এবং সর্বোচ্চ দর উঠেছিল 177 টাকা পর্যন্ত। তালিকার সপ্তম নম্বরে রয়েছে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড। এই কোম্পানির প্রতিটি শেয়ার এই মুহূর্তে লেনদেন হচ্ছে 173 টাকা 10 পয়সা এবং সর্বোচ্চ দর উঠেছিল 174 টাকা 50 পয়সা পর্যন্ত। তালিকার অষ্টম নম্বরে রয়েছে মুন্নু জুট অ্যান্ড স্টাফলার্স। এই কোম্পানির প্রতিটি শেয়ার এই মুহূর্তে লেনদেন হচ্ছে 1,880 টাকা দরে এবং সর্বোচ্চ দর উঠেছিল 1,947 টাকা 90 পয়সা পর্যন্ত। তালিকার নবম নম্বরে রয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এই কোম্পানির প্রতিটি শেয়ার এই মুহূর্তে লেনদেন হচ্ছে 273 টাকা দরে এবং সর্বোচ্চ দর উঠেছিল 276 টাকা 20 পয়সা পর্যন্ত। তালিকার দশম নম্বরে রয়েছে প্রভাতী ইন্স্যুরেন্স। এই কোম্পানির প্রতিটি শেয়ার এই মুহূর্তে লেনদেন হচ্ছে 41 টাকা 20 পয়সায় এবং সর্বোচ্চ দর উঠেছিল 41 টাকা 40 পয়সা পর্যন্ত। তালিকার 11 নম্বরে রয়েছে ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ডাচ বাংলা ব্যাংক লিমিটেড। এই কোম্পানির প্রতিটি শেয়ার এই মুহূর্তে লেনদেন হচ্ছে 180 টাকা 80 পয়সা এবং সর্বোচ্চ দর উঠেছিল 183 টাকা পর্যন্ত। তালিকার 12 নম্বরে রয়েছে ইস্টার্ন ইন্স্যুরেন্স। এই কোম্পানির প্রতিটি শেয়ার এই মুহূর্তে লেনদেন হচ্ছে 58 টাকা 20 পয়সা দর এবং সর্বোচ্চ দর উঠেছিল 59 টাকা 30 পয়সা পর্যন্ত। তালিকার 13 নম্বরে রয়েছে এশিয়া ইন্স্যুরেন্স। এই কোম্পানির প্রতিটি শেয়ার এই মুহূর্তে লেনদেন হচ্ছে 35 টাকা 60 পয়সা দরে এবং সর্বোচ্চ দর উঠেছিল 35 টাকা 60 পয়সা, অর্থাৎ এই দামেই এখন পর্যন্ত লেনদেন হচ্ছে এই কোম্পানির প্রতিটি শেয়ার। তালিকার 14 নম্বরে রয়েছে জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইসেস লিমিটেড। এই কোম্পানির প্রতিটি শেয়ার এই মুহূর্তে লেনদেন হচ্ছে 374 টাকা দর এবং সর্বোচ্চ দর উঠেছিল 375 টাকা 40 পয়সা পর্যন্ত। তালিকার 15 নম্বরে রয়েছে নুরানি ডাইং অ্যান্ড সোয়েটার্স। এই কোম্পানির প্রতিটি শেয়ার এই মুহূর্তে লেনদেন হচ্ছে 18 টাকা 20 পয়সা দর এবং সর্বোচ্চ দর উঠেছিল 18 টাকা 40 পয়সা পর্যন্ত। তালিকার 16 নম্বরে রয়েছে ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড। এই কোম্পানির প্রতিটি শেয়ার এই মুহূর্তে লেনদেন হচ্ছে 55 টাকা 60 পয়সা দর এবং সর্বোচ্চ দর উঠেছিল 57 টাকা 10 পয়সা পর্যন্ত। তালিকার 17 নম্বরে রয়েছে সোনার বাংলা ইন্স্যুরেন্স, 18 নম্বরে রয়েছে লিন্ডে বাংলাদেশ, 19 নম্বরে রয়েছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং 20 নম্বরে রয়েছে এসকে ট্রেমস। দর্শক, আমরা দেখে নিলাম টপ 20 তালিকায় ঢাকা স্টক এক্সচেঞ্জের যে লেনদেন পরিস্থিতির খবর এবং তার আগে দেখে নিলাম সূচকের অবস্থান। এ সময়ের বাণিজ্যের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। চকবাজারে ওয়াহিদ মেনশনের দোতলায় রাসায়নিকের গুদাম থেকেই আগুনের সূত্রপাত, বলছে বুয়েট প্রতিনিধি দল। পুরান ঢাকার ঠিকানায় রাসায়নিক আমদানি বন্ধ করতে চায় এনবিআর। ইলেকট্রনিক বর্জ্য দূষিত হচ্ছে মাটি ও পানি, ক্ষতিগ্রস্ত হচ্ছেন গর্ভবতী নারী ও শিশুরা। এই বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা করার তাগিদ। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিদ্যুৎ কেন্দ্রের পরিশোধিত পানি বদলে দিচ্ছে কৃষকের ভাগ্য, সহজেই পানি পাওয়ায় উৎপাদন বাড়ার আশা। এবং যমুনার নাব্য সংকটে সিরাজগঞ্জের বাঘাবাড়ি বন্দরে পণ্যবাহী নৌযান চলাচল বিঘ্নিত, আর্থিক ক্ষতির মুখে আমদানিকারকরা। ড্রেজিংয়ের আশ্বাস কর্তৃপক্ষের। এই ছিল এই সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় টিভি দেখতে সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়ের।